আজকে আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা আমরা যে কোনো কাজ করতে করতেই শুনতে পারবো, তার জন্য দেখার কোনো দরকার নেই। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুমনা। আজকের বিষয় হচ্ছে অভিযোগ করা বন্ধ করুন। সমস্যা শিশুর মতো যত বেশি আদর করা হয় ততই বড় হয়, এটা বলেছেন লেডি হল্যান্ড। অর্থাৎ সমস্যাকে যত আমরা বেশি আদর যত্ন করব ততই কিন্তু সেটা বাড়বে। কেমন লাগে যখন কেউ তার সব সমস্যা আর অভিযোগ আপনার উপর ঢেলে দেয়? খুব একটা মন ভালো করা বা শক্তি যোগানো অনুভূতি নয়, তাই না? সত্যি কথা হলো, অভিযোগকারী মানুষের আশেপাশে থাকতে কেউই পছন্দ করে না, হয়তো শুধু অন্য অভিযোগকারীরা ছাড়া। অবশ্যই আমাদের সবাইকে কোনো না কোনো সময় অভিযোগ করতে হয়। আসল প্রশ্ন হলো, আপনি কত ঘন ঘন অভিযোগ করেন? আপনি যদি ভাবেন যে আপনি বেশি অভিযোগ করেন কিনা, তাহলে সহজভাবে আপনার বন্ধু, আত্মীয় বা সহকর্মীদের জিজ্ঞেস করুন, তারা আপনাকে জানিয়ে দেবে। এখন যখন আমি অভিযোগ বলছি, তখন আমি সেই পরিস্থিতিগুলোর কথা বলছি না যখন আপনি সমাধান খোঁজার উদ্দেশ্যে আপনার সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। সেটা গঠনমূলক এবং প্রশংসনীয়। আবার আমি সেই সময়গুলোর কথাও বলছি না যখন আপনি বন্ধু বা আত্মীয়দের সঙ্গে আপনার জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন, যাতে তারা আপনার জীবনের সাম্প্রতিক ঘটনাগুলো সম্পর্কে জানতে পারে। কারণ মানুষ হওয়ার একটি অংশ হলো আমাদের অভিজ্ঞতা ভাগ করে নেওয়া এবং একে অন্যকে সমর্থন করা। আপনার ব্যথা বেদনার কথা কেউ শুনতে চায় না। হয়তো কয়েকটা উদাহরণ আপনাকে বুঝতে সাহায্য করবে কোন ধরনের অভিযোগ আসলে ক্ষতিকর এবং ফলহীন। অভিযোগের সবচেয়ে সাধারণ বিষয়গুলোর একটি হলো অসুস্থতা। আমার পিঠটা ভীষণ ব্যথা করছে, অথবা আমার খুব বাজে সাইনাসের মাথা ব্যথা, এই ধরনের মন্তব্য। কিছু কিছু মানুষ তাদের নির্দিষ্ট অসুস্থতার খুবই বিশদ ও বিরক্তিকর বর্ণনা দিতে শুরু করে। আর এতে কি সত্যি আপনার দিনটা ভালো হয়ে যায় যখন কোনো সহকর্মী আপনাকে বলে যে তার বমি বমি লাগছে? চলুন বাস্তবটা মেনে নিই। আপনার যদি পেট ব্যথা হয়, তাহলে আমি আসলে আপনার জন্য কি করতে পারি? আমি তো ডাক্তার নই। চিকিৎসার সমস্যা হলে ডাক্তারের কাছে যান। এর চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি আমাকে এসব কেন বলছেন? আপনি হয়তো সহানুভূতি চান, কিন্তু আসলে আপনি যা করছেন তা হলো আমাকে মানসিকভাবে নিচে নামিয়ে আনছেন এবং নিজের কষ্টকেই আরও শক্তিশালী করছেন। ব্যথা বা অস্বস্তিকর কথা বলতে থাকলে একই জিনিস আরও বেশি করে আপনার জীবনে ফিরে আসবে এবং আশেপাশের মানুষদের পালানোর পথ খুঁজতে উৎসাহিত করবে। আত্মদয়া মানে হচ্ছে নিজেকে দয়া করা। আত্মদয়া হলো এক ধরনের অ্যাসিড যা সুখের মধ্যে গর্ত করে দেয়, এটা বলেছেন আর্ল নাইটেঙ্গেল। অসুস্থতা নিয়ে অভিযোগের ক্ষেত্রে সাধারণত বাড়াবাড়ি নীতি কাজ করে। ব্যাপারটা হলো এমন, আপনি বন্ধুকে বললেন ফ্লু হলে আপনি কত কষ্ট পেয়েছিলেন। বন্ধু সঙ্গে সঙ্গে কথা কেটে বলে উঠল, তুমি তো ভাবছো খুব কষ্ট পেয়েছিলে, আমার যখন ফ্লু হয়েছিল তখন 104 ডিগ্রি জ্বর ছিল, হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল, আমি প্রায় মরেই গিয়েছিলাম। অথবা আপনি কাউকে বললেন যে আপনার পিঠ বা পায়ে ব্যথা করছে, আর লক্ষ্য করুন কত সেকেন্ডের মধ্যেই সেই মানুষটি কথাটা ঘুরিয়ে নিজের পিঠের ব্যথা আর পায়ের যন্ত্রণার গল্প শুরু করে দেয়। অভিযোগকারীরা এই খেলাটা খেলতে খুব ভালোবাসে। তাদের কষ্ট সবসময় আপনার কষ্টের চেয়ে বেশি। আপনার আনন্দের মিছিলে বৃষ্টি নামতে দেবেন না। আরেকটি খুব জনপ্রিয় অভিযোগের বিষয় হলো আবহাওয়া। বৃষ্টি শুরু হলেই মানুষ বলে, কি জঘন্য, কি বাজে একটা দিন, আকাশ থেকে একটু জল পড়লো বলেই দিনটা খারাপ হয়ে গেল। কেন? কেউ যখন আমাকে একথা বলে, আমি উত্তর দিই, হ্যাঁ বাইরে ভেজা, কিন্তু দিনটা দারুণ। বৃষ্টিকে খারাপ দিনের সঙ্গে জুড়ে দিলে আপনি নিজেকেই নেতিবাচকভাবে প্রোগ্রাম করছেন। তাছাড়া আবহাওয়া নিয়ে আপনার অভিযোগ পরিস্থিতি বদলাতে পারবে না। এতে রাগ করার কোনো মানেই হয় না যে বিষয়গুলোর ওপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই এবং যেগুলো আপনার জীবনে তেমন কোনো গুরুত্বপূর্ণ প্রভাবও ফেলে না। সব শেষে আছে ছোটোখাটো তুচ্ছ অভিযোগ, যেমন ওয়েটার 5 মিনিট ধরে আমার অর্ডার নিতে আসেনি,
অথবা জন আমার চেয়ে বড় জানালার অফিস পেয়েছে। জীবন আমাদের সামনে এত বেশি কঠিন চ্যালেঞ্জ এনে দেয় যে এই ধরনের তুচ্ছ বিষয় নিয়ে পড়ে থাকা একেবারেই অর্থহীন। আর যখন আপনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অভিযোগ করেন, তখন আপনি নিজের সম্পর্কেও কিছু বলছেন। আমি যদি আপনার নিয়োগকর্তা হয় বা আপনার দলের একজন সদস্য হয়, তাহলে আমি ভাবতে শুরু করব, যখন সত্যিই চিন্তার মতো কোনো বড় সমস্যা আসবে, তখন আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন। কয়েক বছর আগে আমি আমার অফিসে বসে এমন কিছু বিষয় নিয়ে ভাবছিলাম যেগুলো আমার পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক এগোচ্ছিল না। ধরুন, সাধারণ ব্যবসায়িক সমস্যা, ফলাফল যত দ্রুত আশা করেছিলাম তত দ্রুত আসছিল না। আর স্বীকার করছি, এ নিয়ে আমি একটু অভিযোগও করছিলাম। ঠিক তখনই পেদ্রো ভেতরে ঢুকলো। পেদ্রোর বয়স তখন 20-র গোড়ার দিকে, আর সে প্রায় 6 বছর আগে হন্ডুরাস থেকে এই দেশে এসেছে। সে এমন একটি কোম্পানিতে কাজ করে যারা বাড়ি আর অফিস পরিষ্কার করে। কি দারুণ ইতিবাচক মনোভাব! পেদ্রো আমার দেখা সবচেয়ে ইতিবাচক মানুষদের একজন, সবসময় হাসি খুশি আর প্রাণবন্ত। কিন্তু সেদিন আমি পেদ্রোকে হারিকেন মিচ এবং তার দেশের ওপর তার প্রভাব সম্পর্কে জিজ্ঞেস করলাম। মুহূর্তেই তার মুখের হাসি মিলিয়ে গেল। সে বলল, সেই ঘূর্ণিঝড় কি ভয়াবহ ধ্বংস ডেকে এনেছিল। হাজার হাজার মানুষ মারা গিয়েছিল। 1 মিলিয়নেরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছিল। পেদ্রো বলল, তার বাবা মা আর ভাই এখনও হন্ডুরাসেই থাকে, কিন্তু তারা বেঁচে আছে নাকি মারা গেছে সে কিছুই জানে না। তাদের সঙ্গে যোগাযোগ করার কোনো উপায় ছিল না। ওই এলাকার সব ফোন লাইন ধ্বংস হয়ে গিয়েছিল। পেদ্রো বলল, সে প্রতিদিনই তার পরিবারের কথা ভাবতে পারেন? আপনার পরিবার বেঁচে আছে কিনা এটুকুও জানার যন্ত্রণা কতটা ভয়ঙ্কর। এরপর পেদ্রো আমাকে বলতে লাগলো হন্ডুরাসের মানুষদের সাহায্য করার জন্য সে কী করেছিল। সে টাকা, কাপড় আর অন্যান্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করছিল। সে সক্রিয়ভাবে ত্রাণ কাজের সঙ্গে যুক্ত ছিল। সে কেবল সমস্যার কথা বলে অভিযোগ করছিল না, বরং তাদের কষ্ট লাঘব করার জন্য যা কিছু সম্ভব তাই করছিল। বিভিন্ন ত্রাণ সংস্থার সঙ্গে কাজ করছিল। পেদ্রোর সঙ্গে কথা বলার পর আমি বুঝতে শুরু করলাম আমার নিজের সমস্যাগুলো আসলে কতটা তুচ্ছ এবং আমি কতটা সৌভাগ্যবান। বিশ্বাস করুন, আমি অভিযোগ করা বন্ধ করে দিয়েছিলাম। বাকি দিনটা আমি কাটিয়েছিলাম নতুন উদ্যম আর অনেক ভালো মনোভাব নিয়ে। কয়েক সপ্তাহ পরে আবার পেদ্রোর সঙ্গে দেখা হলো। হ্যাঁ, তার সেই চিরচেনা বিজয়ী হাসি আর দারুণ মনোভাব তখনও ছিল। ভালো খবর হলো তার পরিবারের সবাই জীবিত। খারাপ খবর হলো বন্যায় তারা সব কিছু হারিয়েছে এবং এখন একটি আশ্রয় কেন্দ্রে বসবাস করছে। পরিষ্কার পানির ভীষণ অভাব, রোগব্যাধি ছড়িয়ে পড়ছে। এত কঠিন পরিস্থিতিতে নিজে সব কিছু হারিয়ে আবার শূন্য থেকে শুরু করা কেমন, আমি সত্যি কল্পনাও করতে পারি না। আপনি পারেন? এতে কোনো সন্দেহ নেই, পেদ্রোর পরিবারের দুর্ভাগ্য নিয়ে তার অভিযোগ করা সব কারণই ছিল, কিন্তু সে তা করেনি। সে বুঝেছিল অভিযোগ করা তার সময় আর শক্তির ভয়ঙ্কর অপচয় ছাড়া কিছু নয়। ধন্যবাদ পেদ্রো, আমাদের সবাইকে মনে করিয়ে দেওয়ার জন্য যে জীবনের চ্যালেঞ্জগুলোর সমাধান অভিযোগে নেই। সুখের গোপন রহস্য হলো, অন্যরা যখন তাদের দুঃখ গুণে যোগ করছে, তখন তুমি তোমার আশীর্বাদগুলো গুণে নাও, বলেছেন উইলিয়াম পেন। বিষয়গুলোকে সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখো। পেদ্রোর কাছ থেকে আমরা আরেকটি মূল্যবান শিক্ষা পাই, তা হলো বিষয়গুলোকে সঠিক দৃষ্টিভঙ্গিতে দেখার গুরুত্ব। বছরের পর বছর ধরে আমি লক্ষ্য করেছি, যারা অভিযোগ করে তারা প্রায়ই দৃষ্টিভঙ্গির অভাবে ভোগে। তারা তাদের সমস্যাগুলোকে বাস্তবের তুলনায় অনেক বেশি বড় করে তোলে। আশাবাদী মানুষরা, যাদের মনোভাব ইতিবাচক, তারা জীবনে আসলে কি সত্যিই গুরুত্বপূর্ণ তা বুঝতে পারে। অভিধানে দৃষ্টিভঙ্গির সংজ্ঞা দেওয়া হয়েছে, বিষয়গুলোকে তাদের প্রকৃত সম্পর্ক বা আপেক্ষিক গুরুত্ব অনুযায়ী দেখার ক্ষমতা। ভাবুন তো, আপনার কি এমন কোনো বন্ধু আছে যে টায়ার ফেটে যাওয়ার মতো ঘটনায় একেবারে ভেঙে পড়ে? আবার এমন মানুষদের কথা ভাবুন যারা ছোটোখাটো কোনো বিরোধের কারণে পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলে। বিয়ের আসন বিন্যাস নিয়েও ঝগড়া করা। স্পষ্টই বোঝা যায় এরা জিনিসগুলোর আপেক্ষিক গুরুত্ব কী তা ভুলে গেছে।
আমার মনে হয় আমরা সবাই এডি রিয়েকব্যাকারের কাছ থেকে শিখতে পারি। তিনি প্রশান্ত মহাসাগরে পথ হারিয়ে একটি লাইফ র্যাফটে টানা 21 দিন ভেসেছিলেন। সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে বেঁচে ফিরে রিকেনব্যাকার বলেছিলেন, আপনার যদি পান করার জন্য পর্যাপ্ত বিশুদ্ধ জল থাকে এবং খাওয়ার জন্য প্রয়োজনীয় সব খাবার থাকে, তাহলে আপনার কোনো কিছুই নিয়েই অভিযোগ করা উচিত নয়। আমি যেসব বিষয়ে কৃতজ্ঞ সেগুলোর কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নিই। আমি সুস্থ আছি, ডেলোরের সুস্থ আছেন, আমাদের নিজের একটি বাড়ি আছে, আমাদের খাওয়ার জন্য প্রচুর খাবার আছে এবং পান করার জন্য পরিষ্কার জল আছে, আমরা যুক্তরাষ্ট্রে থাকি এবং স্বাধীনতা উপভোগ করি, আমি আমার কাজকে ভালোবাসি, আমি ভ্রমণের সুযোগ পাই এবং অনেক আকর্ষণীয় মানুষের সঙ্গে পরিচিত হতে পারি, আমার অনেক বিশ্বস্ত বন্ধু আছে, ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক থেকে আমি শক্তি পাই। এটা আমার জীবনের আশীর্বাদগুলোর কেবল আংশিক তালিকা। আর জানেন তো, এত সব সুন্দর জিনিস থাকা সত্ত্বেও কখনো কখনো আমি এগুলোকে অবহেলা করতে শুরু করি। কিন্তু আমি শিখেছি দ্রুত আবার এই আশীর্বাদগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করতে, আর তাতে আমার মনোভাব চাঙ্গা হয়ে ওঠে এবং আমাকে আবার সঠিক পথে ফিরিয়ে আনে। তাহলে বলুন তো, সম্প্রতি আপনি কী নিয়ে অভিযোগ করছেন? সেগুলো কি সত্যি জীবন মৃত্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয়? পরের বার যখন আপনার সমস্যাগুলো নিয়ে অভিযোগ করার ইচ্ছে হবে, তখন একটি কলম আর কাগজ তুলে নিন এবং আপনি যেসব বিষয়ে কৃতজ্ঞ হতে পারেন সেগুলোর তালিকা বানাতে শুরু করুন। বিশ্বাস করুন, এটা অভিযোগ করার চেয়ে অনেক ভালো। তোমার বর্তমান আশীর্বাদগুলোর দিকে তাকাও, যেগুলো প্রত্যেক মানুষেরই প্রচুর থাকে। অতীতের দুর্ভাগ্যগুলোর দিকে নয়, যেগুলো সবার জীবনে কিছু না কিছু থাকে। এটা বলেছেন চার্লস ডিকেন্স। এর পরের বিষয় হচ্ছে ইতিবাচক খবরের উৎস হন। আমি এটা বলছি না যে আপনি শুধু চুপচাপ বসে আপনার জীবনের সব সমস্যাকে উপেক্ষা করবেন, তবে অভিযোগ করার বদলে আপনার মনোযোগ ও শক্তি বরং সেই কাজগুলোতে লাগান যেগুলো আপনার সমস্যা সমাধান করতে পারে, অথবা অন্তত সমস্যার তীব্রতা কমাতে পারে। উদাহরণ হিসাবে ধরা যাক, সম্প্রতি আপনি একটু ক্লান্ত অনুভব করছেন। সবাইকে বলে বেড়ানোর বদলে যে আপনার কতটা খারাপ লাগছে, নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন, অথবা একটু আগে ঘুমোতে যান। সংক্ষেপে বললে, অভিযোগ 3টি উপায়ে আপনার বিরুদ্ধেই কাজ করে। প্রথমত, কেউই আপনার অসুস্থতা বা সমস্যার নেতিবাচক খবর শুনতে চায় না। দ্বিতীয়ত, অভিযোগ করা আপনার নিজের কষ্ট ও অস্বস্তিকে আরও শক্তিশালী করে। তাহলে কেন বারবার যন্ত্রণাদায়ক নেতিবাচক স্মৃতিগুলো মনে করে যাবেন? তৃতীয়ত, অভিযোগ নিজে থেকে কিছুই সমাধান করে না, বরং আপনার পরিস্থিতি উন্নত করার জন্য যে গঠনমূলক কাজগুলো আপনি করতে পারতেন সেখান থেকে আপনাকে দূরে সরিয়ে দেয়। আপনি যদি নিজেকে নিয়ে অতিরিক্ত ব্যস্ত থাকেন, তাহলে বুঝবেন আপনি অতিরিক্ত সাজানো। এটা বলেছেন কেট হালভারসন। কথিত আছে 90% মানুষ আপনার সমস্যার ব্যাপারে মোটেই মাথা ঘামায় না, আর বাকি 10% খুশি হয় যে সমস্যাগুলো আপনার, তাদের নয়। সত্যি বলতে, আমরা সবাই চাইলে আমাদের অভিযোগ কমাতে পারি। এখন থেকে চলুন নিজেদের ও অন্যদের উপকার করি এবং আমাদের কথাবার্তাকে উৎসাহ ব্যঞ্জক করি। যারা খুব বেশি অভিযোগ করে না এবং যারা ইতিবাচক কথা বলে, তাদের আশেপাশে থাকতে সত্যিই ভালো লাগে। সেই দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিন, যাতে মানুষ আপনাকে আসতে দেখে রাস্তা বদলাতে না চায়। তাহলে ফ্রেন্ড, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। আবার আসবো অন্য নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।